তুমি কি হারিয়েছো যে তুমি কষ্ট পাচ্ছ? তুমি কি কিছু সৃষ্টি করেছো? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানেই দেবে। এটা আমার সারাংশ না, এটা গীতার সারাংশ। তবে মন খারাপ করো না, যাদের মাধ্যমিক কম নাম্বার এসছে তারা 11-12টা জোর কদমে শুরু করো। তার জন্য আছে সানুদা কমার্স চ্যানেল, তুমি দেখতে পাবে এখানে প্রত্যেকটা ভিডিও 11-12 ভাই প্রথম গোল্ডেন রুল, বিশ্বাস করো মাখনের মতো বোঝাবো। এই ডায়লগটা মনে রাখবে, কারণ 11-12 সানুদার ভিডিও দেখতে গেলে মাখন শব্দটা জানতেই হবে। গোল্ডেন রুল, গোল্ডেন রুল বা ব্রিটিশ রুল। দেখো ছোটবেলায় আমরা যেহেতু এবিসিডি শিখেছি, এবিসিডি শিখে কিন্তু আমরা একটা ওয়ার্ড ফর্ম করতে পেরেছি, এবিসিডি শিখেই কিন্তু একটা সেন্টেন্স ফর্ম করতে শিখেছি। তা সেরকমই কমার্সের এবিসিডি হচ্ছে গোল্ডেন রুল। কমার্সের যেখানে যাও তুমি, সিএ হও, সিএমএ হও, যত বড়ই পোস্টের অফিসার হয়ে যাও না কেন, তোমাকে গোল্ডেন রুলটা মাথায় রাখতে হবে। বিভিন্ন ধরনের ইন্টারভিউতে অলসো এই গোল্ডেন রুলটা কাজে আসে। দেখো আগে বলে দিই, ডেবিটকে ডিআর বলা হয়, ক্রেডিটকে সিআর বলা হয়। এইটুকু যদি বুঝে যাও, প্রথমে আসছি গোল্ডেন রুল কি আরেকটা নাম কি বলা হয়? গোল্ডেন রুলকে বলা হয় ব্রিটিশ রুল। গোল্ডেন রুলকে আরেকটা নাম বলা হয় ব্রিটিশ রুল। দেখো ভাই খুব সুন্দর করে বুঝবে, কোনো ভয় নেই, কমেন্টে ওপেন সেকশন তুমি কমেন্ট করো। রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট কোনগুলোকে বলা হয়? যেগুলো অ্যাসেটস বা লাইবিলিটিস। দাদা বলবে অ্যাসেটস বা লাইবিলিটিস এগুলো কি বলছো, মাথায় কিছু ঢুকছে না। অ্যাসেটস মানে তোমার যেগুলো সম্পত্তি, আর লাইবিলিটি মানে তোমার মাথায় যেগুলো বোঝ কাউকে দিতে হবে, দেনা দায়, এটা হচ্ছে লাইবিলিটি। অ্যাসেটস মানে সম্পত্তি, লাইবিলিটিস মানে দেনা বা দায়। তো অ্যাসেটস গুলো বা লাইবিলিটিস গুলো যেখানে আসবে, যেখানে সম্পত্তির নাম হবে অ্যাসেটস বা লাইবিলিটিস যেখানে থাকবে, সেই অ্যাকাউন্টটাকে বলা হয় রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টেরও ডেবিট ক্রেডিট বলে ভাগ আছে, ডিআর আর সিআর। দেখো আমরা একটা জিনিস মনে রাখবে, যে যা তোমার কাছে আছে সেটা হচ্ছে ডেবিট, যা তোমার কাছ থেকে চলে যাচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট। উফ মাখন, যা আমার কাছে আছে তা হচ্ছে ডেবিট, যা আমার কাছ থেকে চলে যাচ্ছে তা হচ্ছে ক্রেডিট। তার মানে ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। যা আমার কাছে আছে সেটা হচ্ছে ডেবিট, আর যা আমার কাছ থেকে চলে যাচ্ছে তা হচ্ছে ক্রেডিট। হোয়াট কামস ইন মানে আসছে, হোয়াট গোজ আউট মানে চলে যাচ্ছে। দেখো যা আজকে আছে কাল তার অন্য কারোর হবে, এটা বাস্তব কথা। আর যা তোমার আছে আজকে সেটা অন্য কারোর ছিল কালকে। দ্যাটস মিনস যা আছে তোমার কাছে সেটা হচ্ছে কামস ইন, আর যার যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে গোজ আউট। এলে ডেবিট, গেলে ক্রেডিট। পার্সোনাল অ্যাকাউন্ট, দেখো যে পাবে, যে পাবে সে হচ্ছে ডেবিট, যে দেবে সে হচ্ছে ক্রেডিট। যে পাবে সে হচ্ছে ডেবিট, যে দেবে সে হচ্ছে ক্রেডিট। ডেবিট দ্য রিসিভার, রিসিভ যে করবে সে হচ্ছে ডেবিট। যে দেবে, যে হাতটা এমনি করে দেবে, নে ভাই 500 টাকা রাখ তুই, তাহলে সে হচ্ছে গিভার। তাহলে গিভার হয়ে যাচ্ছে ক্রেডিট, আর রিসিভার হয়ে যাচ্ছে যে হাত পেতে নেবে সে হচ্ছে ডেবিট। এইটা পরে আসছি। এই পার্সোনাল অ্যাকাউন্ট আমরা কথায় কথায় বলে থাকি, ভাই আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করিস না, আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাস না। পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে যে কোনো ব্যক্তির নাম, যে কোনো কোম্পানির নাম। যখন কোনো নাম হবে কোনো ব্যক্তির বা কোম্পানির, তখন ওইটা হয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্ট। যখন কোনো ব্যক্তির বা কোনো কোম্পানির নাম হবে তখন ওটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যাবে। যেরকম আরে আমাদের ফেভারিট ইউটিউবার, রোস্টার, বঙ্গাই, দেব, জিৎ, সালমান খান, শাহরুখ খান, বাহুবলী, কাটাপ্পা, all are personal account. Very good. এবার আছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো দাদা? যেগুলো খরচা তোমার। দেখো রিয়েল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আসছে না, তাছাড়া কি কি হতে পারে? খরচা। কিরকম খরচা? দাদা আমি তোমার কাছে টিউশন পড়ছি, তোমাকে আমি 500 টাকা করে ফিস দিচ্ছি, তার মানে এটা হচ্ছে আমার খরচা। কি খরচা? না এক্সপেন্সেস। আবার এটা হতে পারে আমি একটা কোনো কোম্পানিতে চাকরি করছি, সেখান থেকে আমি স্যালারি পাচ্ছি, স্যালারিটা আমার না সম্পত্তি না আমার নামে আসছে। স্যালারি একটা বলে আসি, ইয়োর স্যালারি হ্যাজ বিন ক্রেডিটেড। তো স্যালারি, কমিশন, কমিশন পাচ্ছি, দাদা একটা কাজ করে দিচ্ছি আমি তোমার, তুমি আমাকে কিন্তু কমিশন দিও। পুজোর সময় বোনাস, দাদা আমাকে বোনাস দিও, বা তুমি কাউকে বোনাস দিলে, বা তুমি কাউকে কমিশন দিলে, মানে কমিশন, বোনাস, ইন্টারেস্ট, ইলেকট্রিক বিল, এগুলো কি তোমার খরচা। এই খরচাগুলো বা লাভ যদি হয় বা ইনকাম যদি হয় সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। যেরকম ধরো তুমি কাউকে স্যালারি দিলে সেটাও নমিনাল অ্যাকাউন্টে আসবে, তুমি কারোর কাছ থেকে স্যালারি পেলে সেটাও নমিনাল অ্যাকাউন্টের মধ্যে আসবে। মাখন মাখন মাখন। তুমি কাউকে ফিস দিলে সেটাও নমিনাল অ্যাকাউন্টের মধ্যে আসবে, তুমি কারোর কাছ থেকে ফিস নিলে সেটাও নমিনাল অ্যাকাউন্টের মধ্যে আসবে। মানে স্যালারি, ওয়েজেস, কমিশন, বোনাস, ইন্টারেস্ট, আরো অনেক কিছু যাবতীয় আছে সেগুলো আসবে সব
নমিনাল অ্যাকাউন্টের মধ্যে। দেখো এই তিনটের উপরে ডিপেন্ড করছে গোটা কমার্সটা, একদম পুরো ফাউন্ডেশন অফ কমার্স যদি বলা হয় তাহলে গোল্ডেন রুলকে বলা হবে। তুমি যে কোনো ইন্টারভিউ দিতে দেখে নিতে পারো, যদি কমার্সের যে কোনো অ্যাকাউন্টেন্ট যায় কোনো ইন্টারভিউ দিতে, তাকে আগে প্রথমে জিজ্ঞেস করবে যে তুমি গোল্ডেন রুলটা জানো ভাই? গোল্ডেন রুল যেই দেখছে আমার ভিডিওটা, সে হতে পারে কোনো গ্রাজুয়েশনের ছেলে, হতে পারে কোনো 11 কোনো স্টুডেন্ট, যেই দেখো এটাকে নোটস করানো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং বেটা। দেখো সাধারণত তোমাদের ব্রিটিশ রুল বা ট্রেডিশনাল রুলটাকে কাজে আসে, বা ট্রেডিশনাল রুলটাই আমরা কাজে লাগাই, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে আরেকটা রুলও জেনে নিতে হবে, সেটা হচ্ছে আমেরিকান রুল বা মডার্ন অ্যাপ্রোচ। এটা দেখো মডার্ন আর ওটা গোল্ডেন। গোল্ডেন কেন? এটা দাদা ওল্ড ইজ গোল্ড, যেটা পুরনো সেটা সোনা। দেখো এটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ বা আমেরিকান অ্যাপ্রোচ। কথাটা বলছে এটাই যে ওরা একটু জটিলতা ভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সানুদা এটাকে সোজা করে দিয়েছে উইথ দ্য হেল্প অফ শর্ট ট্রিক। কিরকম শর্ট ট্রিক দাদা? আমি একটা ফর্মুলা লাগিয়েছি তোমাদেরকে মনে রাখার জন্য, সেটা হচ্ছে লে LIC। কি বলবে? ले LIC जिंदगी के साथ भी और जिंदगी के बाद भी। ले LIC जिंदगी के साथ भी और जिंदगी के बाद भी। क्या ना दादा? ले L for life loss and expenses, L for loss and expenses, A for assets। ले এটা হয়ে গেল LIC। এর মাঝখানে আমি দাগ দিয়েছি, তার কারণ হচ্ছে LIC ফুল ফর্ম তোমরা অন্য কিছু জানো, কিন্তু আমি তোমাদেরকে শর্ট ট্রিকের জন্য LIC ফুল ফর্ম দেখাচ্ছি। L for liability, I for income and gain, and C for capital। ले LIC এটা মনে রাখবে, এটার ফর্মুলা আছে। লে কি ফর্মুলা দাদা? লে ইনক্রিজ হলে ডেবিট আর ডিক্রিজ হলে ক্রেডিট। ले ইনক্রিজ হলে ডেবিট আর ডিক্রিজ হলে ক্রেডিট হয়ে যাবে। আর এইটাই আমি যদি LIC এর ক্ষেত্রে বলি তাহলে এটা উল্টো হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে, ইনক্রিজ যদি হয় তাহলে হয়ে যাবে ক্রেডিট, আর ডিক্রিজ যদি হয় তাহলে হয়ে যাবে ডেবিট। এটা হচ্ছে ফর্মুলা। দেখো এতটা তোমাকে আলাদা আলাদা করে মনে রাখা তো সম্ভব নয়, তাই আমি এই যে শর্ট ট্রিকটা ব্যবহার করেছি, লে LIC। লে মানে হচ্ছে লস এক্সপেন্সেস, আর A ফর অ্যাসেট। এটা ইনক্রিজ করলে হবে ডেবিট, ডিক্রিজ করলে হবে ক্রেডিট। LIC কি? ইনক্রিজ করলে হবে ক্রেডিট আর ডিক্রিজ করলে হবে ডেবিট। LIC ফুলফর্ম কি? L ফর ওই LIC নয়, L ফর লাইবিলিটি, I for income and gain, and C for capital। আরে মাখন করে দেবো অ্যাকাউন্টেন্সিকে, তোমরা বিশ্বাস করো, তোমাদেরকে জল ভাত করে দেবো। তোমরা শুধু বলতে দাদা হ্যাঁ আমি বুঝতে পারছি কি পাচ্ছেন, শুধু কমেন্টে জানো ক্লাস 11 এর ছাত্রছাত্রীরা যে তোমরা বুঝতে পারছো, যারা এবার ফার্স্ট টাইম দেবে, এবার শুধুমাত্র ধোঁয়া উঠবে স্কুলের মধ্যে। কিভাবে না, খাতাতে এমন লিখবে, এমন অ্যান্সার শিট লিখবে যেন টিচার ভাবে এই ছেলেটা মাধ্যমিকে এত কম নাম্বার পেয়েছিল, এই ছেলেটা 11 ওঠে কি পাগলামিগিরি শুরু করে দিয়েছে। এই জেদটা যেন তোমার মধ্যে থাকে। দেখো এরপরে আসবো আমরা জার্নাল কি করে করে, এইগুলো তো নিয়মগুলো শিখে নিলাম। দেখো বই পড়ে কোনোদিন সাঁতার কাটা যায় না, সাঁতার কাটতে গেলে তোমাকে সুইমিং পুলে নামতে হবে, সেরকমই এটা তুমি বইটা পড়ে নিলে থিওরিটা, এবার সাঁতার কাটতে নামো জার্নালে। চলো দেখে নাও। দেখো তোমাদেরকে বলেছি জার্নালটা ক্লিয়ার করে দেবো, তো ক্লিয়ার করে দেবো। আমি এইটা বলতে পারি, তোমার এইটা দেখলে তোমার 70% জার্নাল ক্লিয়ার হয়ে যাবে, আরেকটা ভিডিও দেখতে হবে, ওটা দেখলে 100% জার্নাল ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এই কোশ্চেনটাকে টুকে নাও তোমাদের কপির মধ্যে। দেখো মিস্টার রাধাকৃষ্ণন স্টার্টেড বা কমেন্স বিজনেস উইথ ক্যাশ 50,000, सोल्ड गुड्स 5,000, परचेज झुमका, अरे झुमका दिलाऊंगा वो वाला 700, पेड वेजेस এটা হচ্ছে ₹700, রিসিভ ক্যাশ ফ্রম মাদার মানে মায়ের কাছ থেকে ক্যাশ পাচ্ছি ঘোরার জন্য, ভাই ঘোড়া মেলাতে ঘুরতে যাবো তার জন্য মায়ের কাছ থেকে কিছু টাকা নিচ্ছি। পেড কমিশন 700 টাকা, ডিপোজিটেড ইনটু ব্যাংক আর উইথড্র ফ্রম ব্যাংক, পারচেজ গুডস অন ক্রেডিট। এই কয়েকটা জিনিস আগে লিখে নাও, তারপর আমি তোমাকে জার্নাল বোঝাবো। এটাকে অঙ্কটা আগে, এইটা হচ্ছে তোমার মেন ম্যাথটা, আমরা সলিউশনটা করব এই পরে। দেখো তোমাদেরকে বলেছি না আমি মাখন ভাবে বোঝাবো। প্রথমত ভাই দিল থামকে बैठिए, কারণ প্রথমত স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, কমেন্স বিজনেস উইথ ক্যাশ, এর জার্নাল এন্ট্রি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট। তুমি বলবে ক্যাপিটালকে কেন পার্সোনাল বলা হবে? যে কোনো ব্যবসাদার যখন ব্যবসা করছে তখন আমি একটা সানুদা একটা নিজের ব্যবসাতে নিজের রকম ক্যাপিটাল ইনভেস্ট করতে পারে। আমি নিজের 10 লাখ টাকা ইনভেস্ট করতে পারি, আমার পাশের বাড়ি বন্ধুটা সে 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারে, আমার পাশের বাড়ি আম্বানি সে কোটি টাকা ইনভেস্ট করতে পারে, যার যেরকম টাকা আছে সে সেরকম ইনভেস্ট করবে। তাহলে ক্যাপিটালটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে।
ক্যাপিটালটা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, আমরা কি জানি ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। গিভার হচ্ছে তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টটা দিচ্ছে, তার পরিবর্তে কি পাচ্ছে না ক্যাশ পাচ্ছে, তার পরিবর্তে কি পাবে না ক্যাশ পাবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ডেবিটে আমরা কি জানি ডেবিট ওয়ার্ড কামস ইন আর ক্রেডিট ওয়ার্ড গোজ আউট। তাহলে ক্যাশ আমার কাছে আসছে, যখন আমি ক্যাপিটাল ইনভেস্ট করবো ব্যবসাতে আমার কি এক্সপেকটেশন থাকবে, আমার ক্যাশ আসবে আর ক্যাপিটাল আমার কাছ থেকে মানে ক্যাপিটাল আমি ইনভেস্ট করছি আমার ব্যবসাতে। তাহলে জার্নাল এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। সোল্ড গুডস, আমি জিনিসপত্র বিক্রি করছি, তাহলে কি হবে ভালো করে শুনে রাখো। সোল্ড গুডস খুব ইজির মধ্যে বলে দিচ্ছি, আমার কাছে কি আসছে, টাকা আসছে, আমার কাছ থেকে কি বেরোচ্ছে, জিনিসপত্রটা বেরোচ্ছে, আমার কাছে যেটা আসছে সেটা ডেবিট, আমার কাছ থেকে যেটা চলে যাচ্ছে সেটা ক্রেডিট। দেখো সোল্ড গুডস, তাহলে জিনিসটা চলে যাচ্ছে আমার কাছ থেকে আর আসছে কি আমার কাছে ক্যাশটা, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর জিনিসপত্র অ্যাকাউন্ট ক্রেডিট, জিনিসপত্রের তো কোনো নাম মেনশন করে দেয়নি, বলেছে গুডস, তাহলে ওখানে সেলস অ্যাকাউন্ট হবে। যদি জিনিসপত্রের নাম মেনশন করে দিত, যদি বলতো ফার্নিচার তাহলে ফার্নিচার লিখতাম, যদি বলতো মেশিনারি তাহলে টু মেশিনারি লিখতাম, যদি বলতো বিএমডব্লিউ টু বিএমডব্লিউ লিখতাম। তাহলে বলেছে গুডস, গুডস বলে অনেক কিছুই হয়, তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হবে। ক্যাশ অ্যাকাউন্ট কেন ডেবিট হবে, কারণ ক্যাশটা আমার কাছে আসছে, আমাকে বুঝতে হবে আমার কাছে আসছে ক্যাশটা না আমার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে ক্যাশটা। তারপরে এটা দেখো পারচেজ ঝুমকা, আরে ঝুমকা দিলাউঙ্গা, এই গানটা শুনেছো তো, ঝুমকা কিনেছি, তাহলে ঝুমকা কিনলে আমার কাছ থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর দাদা, আমার কাছ থেকে টাকা বেরিয়ে যাচ্ছে আর আমার কাছে আসছে কি ঝুমকা, ঝুমকা চলে গেল ডেবিটে আর ক্যাশ চলে গেল ক্রেডিটে। মানে যেটা আসবে সেটা হচ্ছে ডেবিট আর যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট। বলেছে বিং সরি পেড ওয়েজেস, ওয়েজেস মানে কি একদিনে যারা হাজিরি, একদিনে যারা কাজ করে তাদেরকে হাজিরি দেওয়া হয়, প্রতিদিনের হাজিরি, তাদেরকে হাজিরি দেওয়া হচ্ছে ওয়েজেস অ্যাকাউন্ট। ওয়েজেসটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়বে দাদা, বলবো নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে, অত কিছু ভাবার দরকার নেই। তুমি কাউকে পেমেন্ট করছো তার মানে তোমার ক্যাশ বেরিয়ে যাচ্ছে, ক্যাশ যখনই বেরিয়ে যাবে তখন হয়ে যাবে ক্রেডিট। ক্যাশ বেরিয়ে গেল ক্রেডিট, ক্যাশ এলো ডেবিট, ক্যাশটা বেরিয়ে গেল কাউকে তুমি পেমেন্ট করলে কি করলে ক্যাশটা হয়ে গেল ক্রেডিট। আর তুমি কি নাম বলে তাকে পেমেন্ট করলে, ওয়েজেস, কি নাম বলে ওয়েজেস। এবার যদি দিত যে পেড স্যালারি, তাহলে স্যালারি টু ক্যাশ করতে, যদি বলতো পেড কমিশন, কমিশন টু ক্যাশ করতে, যদি বলতো পেড বোনাস, বোনাস টু ক্যাশ করতে, যদি বলতো পেড ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি বিল টু ক্যাশ করতে। তাহলে ব্যাপারটা হচ্ছে এইটাই যে তুমি পেড যেটাই করবে সেটা হবে ডেবিট, মানে পেডের পরে যা থাকবে, পেডের পরে যা থাকবে সব হয়ে যাবে ডেবিট, পেডের পরে যা থাকবে সব হয়ে যাবে ডেবিট। পারচেস হবে ডেবিট। তাহলে আমরা একটা নিয়ম শিখলাম যেটা শর্ট ট্রিক বলতে পারি, এটা লিখে নাও পিপি, আরে বাবারে পি আর পি এটা থাকলেই হয়ে যাবে ডেবিট। কেন কি করে, একটা হচ্ছে পি ফর পেড, একটা হচ্ছে পি ফর পারচেস, তাহলে পেড আর পারচেস অলওয়েজ হয় ডেবিট, এটা মনে রাখবে, এটা সানুদার মন্ত্র। পেডের মধ্যে পেডের পরে কি থাকলে, পেডের পর ধরো ওয়েজেস, তাহলে ওয়েজেস হয়ে যাবে ডেবিট, পেডের পর স্যালারি, স্যালারি হয়ে যাবে ডেবিট, পেডের পর কমিশন, কমিশন হয়ে যাবে ডেবিট, পেড থাকলে আর পারচেস থাকলে অলওয়েজ হয়ে যাবে দেখো ডেবিট। দেখো আমি আবার বলি, পারচেস ঝুমকা, পারচেস ছিল কি ছিল ঝুমকা, নাম মেনশন আছে, তাহলে আমরা এখানে ঝুমকা লিখবো। যদি বলতো পারচেস গুডস তাহলে পারচেস অ্যাকাউন্টটা ডেবিট করতাম, যেহেতু ঝুমকা মেনশন আছে তাহলে ঝুমকা অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কেন পারচেস হয়ে যায় ডেবিট আর আমার কাছ থেকে কি বেরিয়ে যাচ্ছে ক্যাশ। আচ্ছা ওয়েজেস টু ক্যাশ এটা বুঝতে পারলে। এবার আমরা মায়ের কাছে টাকা পাচ্ছি, আমার কাছে ক্যাশ আসছে, তার মানে ক্যাশ আসছে মানে ডেবিট, ক্যাশ চলে যাচ্ছে মানে ক্রেডিট, ক্যাশ আসছে মানে ডেবিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কে দিচ্ছে টাকাটা, মা, ওরে মা দিচ্ছে রে, টু মাদার, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মাদার অ্যাকাউন্ট। তাহলে এটা আমার কি হবে ভালো করে শোনো, তাহলে পিপি বলে দিলাম, পি আর পি যখন থাকবে মানে পেড আর পারচেস যখন থাকবে তখন হয়ে যাবে ডেবিট। তাহলে দাদা আরেকটা জিনিস বলে দাও, রিসিভড আর সেলস যখন থাকবে তখন ওইটা হয়ে যাবে ক্রেডিট, তার মানে আর এস, আরে আর এস, আর এস, আর এস হয়ে যাবে ক্রেডিট, পিপি মানে পেড পারচেস হয়ে যাবে ডেবিট, পেড পারচেসের পর যা থাকবে তাই হয়ে যাবে ডেবিট, রিসিভ সেলস এর পরে যা থাকবে তা হয়ে যাবে ক্রেডিট। দেখো ভাই আমি টপারের দাদা নয়, আমি হচ্ছি যারা খেটে পড়ছে, এদের বুদ্ধি নেই, যারা ভেবেছে যে এবার ফাটাবো, এবার একদম ভালো করে পরীক্ষা দেবো 11 টুবে, তাদের জন্য স্বর্ণতা। আমি টপারদের জন্য ভিডিও বানাই না, টপারদের জন্য বড় বড় টিচার আছে, বড় বড় শিক্ষক আছে, আমি ভিডিও বানাচ্ছি হচ্ছে যারা আমার মতো যারা ছিলে, যারা শর্ট ট্রিকে বুঝতে চাও, যারা সহজভাবে বুঝতে চাও তাদের জন্য আমি আছি। হ্যাঁ আমি অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করব, তার সঙ্গে সঙ্গে শর্ট ট্রিকে বলে দেবো, যেরকম আরএস, আরএস মানে রিসিভড আর সেলস এর পরে যা থাকবে সব হয়ে যাবে ক্রেডিট। দেখো রিসিভড
কি ছিল? ফ্রম মাদার, তাহলে মাদারটা হয়ে গেল ক্রেডিটে আর ক্যাশটা হয়ে গেল ডেবিটে। রিসিভড ফ্রম মাদার, মাদারটা হয়ে গেল ক্রেডিটে আর ক্যাশটা গেল ডেবিটে। তাহলে রিসিভড পরে মাদার আছে, মাদার হয়ে যাবে ক্রেডিটে আর ক্যাশ হয়ে যাবে ডেবিটে। এবার তুমি বলো পেড কমিশন, আমি বলেছি পিপি, পেড আর পারচেসের পর যা থাকবে সব হয়ে যাবে ডেবিট। বলেছে পেড কমিশন জানুয়ারি 12 তারিখে, তাহলে পেড এর পর কি আছে? কমিশন, তাহলে কমিশন হয়ে যাবে ডেবিট। আর কি চলে যাচ্ছে আমার কাছ থেকে? ক্যাশ। দেখো পেড মানে কি, কাউকে পেমেন্ট করছি, তাহলে আমার কাছ থেকে কি চলে যাচ্ছে? ক্যাশ চলে যাচ্ছে। আর কি নামে পেমেন্ট করছি? দাদা কমিশন নামে পেমেন্ট করছি। দেখো আর দুটো এন্ট্রি আছে, দেখে নাও। এই আর দুটো এন্ট্রি কি কি আছে? বলেছে ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক, কত টাকা বলেছে? না 7,000 টাকা। দেখো কি বলেছে? না ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক, মানে তুমি টাকা জমা দিচ্ছ কোথায়? না ব্যাংকে তুমি টাকা জমা দিচ্ছ। ভালো করে শুনবে ভাই, তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে কেন? তোমার ক্যাশ থেকে, মানি ব্যাগ থেকে খুলে টাকাটা তুমি ব্যাংকে জমা দিচ্ছ। তার মানে ক্যাশ তোমার চলে যাচ্ছে, মানে ক্রেডিটে ক্যাশ চলে আসবে। ক্যাশ যখনই চলে যাবে তখন এটা ক্রেডিট হয়ে যাবে, ক্যাশটা হয়ে যাবে ক্রেডিট সাইডে। তাহলে ডেবিট সাইডে দাদা কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট। কে পাচ্ছে টাকাটা? ব্যাংক পাচ্ছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আর এইখানে কি লিখছি আমরা? বিং দিয়ে ন্যারেশন, বিং লিখবো BING, তারপরে সেন্টেন্সটা যেটা থাকবে সেই সেন্টেন্সটাকে অবিকল টুকে দেবো, বিং ডিপোজিটেড ইনটু ব্যাংক। ব্যাস হয়ে গেল। লাস্ট দুটো এন্ট্রি দেখে নাও, খুব সহজ ভাবে দেখে নাও। কত ছিল? 7,000 7,000 ছিল, 7,000 7,000। আচ্ছা এরপরে দেখে নাও, এরপরে বলেছে কি বলেছে দাদা? বলেছে উইথড্র ফ্রম ব্যাংক। এবার তো টাকাটা জমা দেওয়াটা শিখে নিলাম, টাকাটা তোলাটা দেখে নি, কারণ জমা দিলাম, টাকাটা যদি না পাই পরে তাহলে তোলাটাও দেখে নি। উইথড্র ফ্রম ব্যাংক, টাকাটা আমি তুলছি ব্যাংক থেকে, তাহলে কিচ্ছু না ভাই, এটার উল্টো এন্ট্রি হয়ে যাবে, সোজা কথা। এটা যা আছে তার উল্টো এন্ট্রি হয়ে যাবে উইথড্র ফ্রম ব্যাংকে। কি হবে না, আমার কাছে ক্যাশ এলো, দেখো ক্যাশ যখন আসবে তখন হয়ে যাবে ডেবিট। কার কাছ থেকে এলো? না ব্যাংকের কাছ থেকে এলো, ব্যাংক হয়ে গেল ক্রেডিট। কত টাকা এলো? 1,000 টাকা। মাখন, সুন্দর। লাস্ট এন্ট্রি বলেছে পারচেজ গুডস অন ক্রেডিট, আমি জিনিসপত্র কিনেছি ধারে। দেখো আমি বলেছিলাম পেড আর পারচেজ থাকলে অলওয়েজ হয়ে যাবে ডেবিট। এবার পারচেজ গুডস বলেছে, গুডস মানে অনেক কিছু হতে পারে, BMW হতে পারে, একটা ফ্যান হতে পারে, একটা পাখা হতে পারে, একটা মাইক হতে পারে। গুডস মানে যাবতীয় যে কোনো জিনিসপত্র হতে পারে। গুডস বলতে কোনো অ্যাকাউন্ট হয় না, হয় পারচেজ অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? না পারচেজ। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, আমরা জানি পারচেজ সবসময় হয় ডেবিটে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু কি অ্যাকাউন্ট হবে? তুমি বলবে দাদা ক্যাশ চলে যাচ্ছে, আমি যে জিনিসটা কিনছি তার পরিবর্তে আমার ক্যাশটা চলে যাচ্ছে, কিন্তু না ভাই, এখানে একটা সুন্দর করে মনের মধ্যে একটা জিনিস গেঁথে রাখো যে লেখা আছে অন ক্রেডিট। এই ক্রেডিট মানে ধারে কিনেছে। আমাদের দোকানে বাইরে লেখা থাকে না ধার চাইয়া লজ্জা দেবেন না, কিন্তু এই দোকানদার, বড় দোকানদার, দিলদার দোকানদার বলেছে যে আমি তোমাকে ধারে জিনিসপত্র বিক্রি করলাম, ক্যাশ দিইনি, মানে পারচেজ করেছি আমি, সানুদা পারচেজ করেছে, বলেছি ভাই আমি পরের মাসে মাইনা হলে তোমাকে টাকা দিয়ে দেবো। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হবে না। কেন ক্যাশ হবে না? কারণ আমি ক্যাশে কেনার ক্ষমতা নেই, কিসে কিনছি? ধারে। তাহলে ওই যে ধার নিয়েছি সেই লোকটার নাম নেই এখানে। যদি সেই লোকটার নাম থাকতো তাহলে সেই লোকটার নাম লিখতাম, রাম শাম যেই হোক না কারণ নামটা লিখতাম, কিন্তু লেখা যায় অন ক্রেডিট। কার কাছে কিনেছি আমি জানি না, আমি লিখবো টু ক্রেডিটর্স। কি লিখবো? টু ক্রেডিটর্স। মানে কি দাদা? যাদের কাছ থেকে আমরা জিনিসপত্র কিনছি কিন্তু আমাদের দেওয়ার ক্ষমতা নেই, আমাদেরকে মুখ লুকিয়ে যেতে হবে, যখনই টাকা দিতে হবে তখনই ওই লোকগুলোকে আমরা বলবো ক্রেডিটার্স। মানে আমাদের ভয় আছে যে এই রে বাজারে ধার আছে, যখনই তোমার বাজারে ধার থাকবে সেই লোকগুলো তোমার হচ্ছে ক্রেডিটার্স। কি নাম তোমার? ক্রেডিটার্স। সে কত টাকা পায়? না 1,000 টাকা পায়। ব্যাস, এই তারপর ন্যারেশন তোমরা লিখে নেবে বিং দিয়ে, ওই একই জিনিস লিখে নেবে। মোটামুটি 60 থেকে 70% তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে। এরপরে যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে তোমাকে আমি একটা স্ক্রিনের মধ্যে ফটো পাঠিয়ে দিচ্ছি, তোমরা এটা টাস্ক করো, আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাও বা লিখে দাও। ডান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ক্লাস 11 এর ভিডিও রেগুলার আসবে, তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি পাশে থাকো।